ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রাণের আশঙ্কা করছেন, কোনো সময় তার প্রাণ নষ্ট হতে পারে, অর্থাৎ তিনি খুন হতে পারেন। দর্শক দেখতে পাচ্ছেন রাতে ভয়াবহ তুলপার পরিস্থিতি হয়েছে এবং সার্জিস হাসনাতদের কিন্তু আজকে বিপিনুরের মতো অবস্থা হয়। আপনারা দেখতে পারবেন যে এদিকে আজ রাতে সার্জিস হাসনাতদের কপালপুরের নতুন ঘটনা দেশে। বিপিনুরের চোখ খারাপ অবস্থা তাদের, ডক্টর ইউনূসও ভয়াবহ আতঙ্কে। দেশের মধ্যে তুলপার পরিস্থিতি চলছে, সবকিছু এই সম্পূর্ণ প্রতিবেদনে দেখানো হবে। দেশে হয়তো সেনা শাসন আসবে, আর সেনা শাসন আসলে শেখ হাসিনা দেশে ফিরে আসবে। রাশিয়া, ইন্ডিয়া এবং চীনের পছন্দের যে সরকার তারা বসাতে চাইবে, প্রত্যেকটা দেশের মধ্যে সে সরকারই বসবে। সেই কারণেই যত বেশি চীন, রাশিয়া এবং ইন্ডিয়ার বলয় শক্ত হবে, তত বেশি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা বেড়ে। হঠাৎ করে আনুষ্ঠানিকভাবে জাতীয় অনৈক্য স্পষ্ট হলো। দর্শক, রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্য নেই। ডক্টর ইউনূস, বিএনপি, আসিফ মাহমুদের অংশ, আসিফ নজরুলদের অংশ, সেনাবাহিনী, কারোর মধ্যেই কোনো ঐক্য নেই। নুরুল হক নূর যখন এতটা বেদম প্রহারের শিকার হলেন, তারেক রহমান তার নিন্দা জানালেন বটে, কিন্তু তিনি বললেন মব কালচার বন্ধ করতে হবে, মব ভায়োলেন্স বন্ধ করতে হবে। তার মানে নুরুল হক নূর যে এটা আমাদের সেনাবাহিনীদেরকেও আমরা অনুরোধ করেছি, প্লাস আমরা বিজিবি, আনসার তাদেরও আমরা অনুরোধ করেছি। প্রধান উপদেষ্টার সাথে বিএনপি, জামাত এবং এনসিপির যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেই বৈঠক পুরোপুরি ব্যর্থ হয়েছে। সামান্যতম সফলতার ছিটে ফোটাও আমরা লক্ষ্য করিনি, সব এলোমেলো হয়ে গেছে। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। মোহাম্মদ ইউনূস তিনি প্রাণের আশঙ্কা করছেন, তিনি ভাবছেন যে কোনো সময় তার প্রাণ নষ্ট হতে পারে, অর্থাৎ তিনি খুন হতে পারেন। এই অবস্থায় তিনি আর কোনো রাস্তা না দেখে এখন প্রণয় ভার্মা মারফত, মানে আমাদের যে হাই কমিশনার রয়েছে বাংলাদেশ ঢাকাতে, তার মারফত ভারতের সঙ্গে যোগাযোগ করে সেফ এক্সিট চেয়েছেন। ভারত সেখানে 3টি শর্ত দিয়েছে। আমি পুরোটাই আপনাদের বলছি। এখন আমি যদি বলি তাহলে আপনারা বলবেন যে আমি সমস্ত গাঁজা গুল গল্প আপনাদের ছেড়ে দিই। তো এখন তাহলে যদি বলতে হয় তাহলে পরে ওই রেকর্ডগুলো আপনাদের শোনাতে হয়, সেটা তো আমার পক্ষে সম্ভব নয় শোনানো। তাই আপাতত যাদের গাঁজাগুলি মনে হবে তারা এই ভিডিওটা থেকে এখনই বেরিয়ে যান, আর যাদের মনে হবে যে না সত্যি দেশের অবস্থা এখন খারাপ, যে কোনো সময় যা কিছু হতে পারে। ব্যাপারটা হলো কালকে যে ঘটনাগুলো ঘটেছে, আমি সেটা নিয়ে মিটিং একটা ভিডিও করেছিলাম। এখানে বেশ কয়েকটা মিটিং ফিটিং হয়েছে, একটা সেনাপ্রধান এবং প্রধান বিচারপতি, তারপর বিএসওর সঙ্গে একটা বৈঠক, বেশ হুমকি টুমকি দিয়ে এসছেন পিএসও, আর তৃতীয় হচ্ছে রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে। এখন জামাত আর এনসিপি গিয়ে আচ্ছা করে কোর্টে এসছে এই মোহাম্মদ ইউনূসকে নির্বাচন দিলে খুব গন্ডগোল হয়ে যাবে। আর বাকি যে 3টে দল আছে সেই 3টে দল এবার গিয়ে নির্বাচনের দাবি করে এসছে। এখন মোহাম্মদ ইউনূস করেছেন ফাঁপড়ে, তিনি এখন প্রণয় ভার্মাকে বলছেন ফোন করে, তারপরে এই সমস্ত মিটিং হয়ে যাওয়ার পরে রাত্রিবেলা, যে আমি এখন কোন দিকে যাই। আমি যদি নির্বাচন দিই ফেব্রুয়ারিতে তাহলেও আমি খুন হব, আর যদি নির্বাচন নাও দিই তাহলেও আমি খুন হব। এবার আমার একমাত্র বাঁচার উপায় হলো দেশ ছেড়ে পালানো। আপনি এমন একটা কিছু ব্যবস্থা আমাকে করে দিন যাতে আমি দেশ ছেড়ে আমি পালাতে পারি। বিনয় বার্মা বলেছেন যে এটা তো আমার ব্যাপার নয়, এটা তো আমাদের দেশের ব্যাপার। হঠাৎ করে আনুষ্ঠানিকভাবে জাতীয় অনৈক্য স্পষ্ট হলো। দর্শক, রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্য নেই। ডক্টর ইউনূস, বিএনপি, জামাত, এনসিপি, আসিফ মাহমুদের অংশ, আসিফ নজরুলদের অংশ, সেনাবাহিনী, কারোর মধ্যেই কোনো ঐক্য নেই, সব জায়গায় অনৈক্য। এটা আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হলো, আজীব সবকিছু এলোমেলো। এই অনৈক্যের মধ্যে নির্বাচন হবে এটা অসম্ভব। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আমি যখন কথা বলছি তখন বিএনপি, জামাত, এনসিপির সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এটাই মুখ্য।
বাকিগুলো সেকেন্ডারি। এই 3 দলের বৈঠকের জাস্ট সাকসেশন সামনে দেখবেন, নতুন কিছু না। এখানে অনৈক্য স্পষ্ট হয়েছে। কিভাবে? প্রথম কথা হচ্ছে যে অতীতে এই ধরনের বৈঠকগুলো হয়েছে একসাথে সব দলকে নিয়ে, যেন প্রথম এই বড় দলগুলোকে একসাথে নিয়ে পরের দিন অন্য দলগুলোকে একসাথে নিয়ে, কিন্তু না, এবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে আলাদা আলাদা। এর মানে ঐক্য এতটাই অনৈক্য যে এক টেবিলে বসার মতো অবস্থা নেই। এইভাবে কি নির্বাচন হয়? হয় না। এক। দ্বিতীয় হচ্ছে বৈঠকে, আলাদা আলাদা বৈঠকে প্রধান উপদেষ্টার সাথে যে কথাবার্তা হয়েছে সেগুলোর মধ্যেও কোনো সিমিলারিটি নেই, মিনিমাম ঐক্যমত নেই। যেমন বিএনপি জোরালোভাবে বলেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, এ বিষয়ে কোনো কথা নেই। আর জামাত এনসিপি যেসব দাবি নিয়ে গেছে, বিএনপি ওই বিষয়ে কথাই বলতে চায় না ইউনূসের সাথে, ওই বিষয়ে তারা উচ্চারণ করেনি। আর জামাত এনসিপির মূল আলোচ্য বিষয় ছিল অন্যগুলো। আর বিএনপি দল বেঁধে গিয়েছে, হাসি তামাশা করে এসেছে, চাটা খেয়ে এসেছে, শেষ। আর জামাত এনসিপি জোরালো এবং গুরুত্বপূর্ণ দাবি করে এসেছে, কোনো সিমিলারিটি নেই। আচ্ছা, এই অনৈক্য কি শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে? না, সরকারের মধ্যে দেখেন, উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন ভিপি নূরের উপর হামলার দায়ে এই সরকারকে নিতে হবে এবং সরকারকে সমাধান করতে হবে। এটা কি তিনি সরকার সুলভ বলছেন, না তিনি বিরোধী দল নেতা সুলভ বলছেন? সরকারের উপদেষ্টা এইভাবে বলে কখনো শুনেছেন? না, কিন্তু আসিফ মাহমুদ বলেছেন। এর মানে সরকারের ভিতরেই ঐক্য নেই। বলতে পারছেন না কেউ জোরালো ভাবে দায়িত্ব না, না এটা বিচার আমরা করব, কারণ এই সরকার তো চালাচ্ছে জিনে। আবার আপনি দেখেন, সেনাপ্রধান বা সেনাবাহিনীর বিরুদ্ধে বিবৃতি দিয়েছে ইঙ্গিত করে অন্তর্বর্তীকালীন সরকার। আর সেনাপ্রধান অন্তর্বর্তী সরকারকে এখন আর দুচে না। সেনাপ্রধান তিনি যান প্রধান বিচারপতির কাছে, প্রধান উপদেষ্টার অনুমতি ছাড়া সেনাপ্রধান প্রধান বিচারপতির কাছে যেতে পারেন না, এরকম কোনো সিস্টেম নাই, কিন্তু তিনি যান। এর মানে কি? কোথাও কোনো ঐক্য নেই, জাতীয় অনৈক্য। এবার যদি এরকম হতো না সরকার ঐক্যবদ্ধ বা সরকারের বিভিন্ন অর্গান, দেখেন হাসিনার আমলে জনগণের সাথে কোনো ঐক্য ছিল না, জনগণ ছিল এক কাতারে, কিন্তু অন্য সবাই কিন্তু ঐক্যবদ্ধ ছিল। যেমন পুলিশ, সেনাবাহিনী সব হাসিনার, আদালত হাসিনার, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ বডি কিংবা আরো যত বডি আছে সব হাসিনার। কিন্তু দর্শক, এবার দেখেন যে এক্সিকিউটিভ বডি তারা চলে বিএনপির কথায়, বিশেষ করে ওই এক্সিকিউটিভের সাথে রিলেটেড সেক্রেটারিয়েট। আর পার্লামেন্ট, লেজিসলেটিভ তো নাই। আর লেজিসলেটিভ বলতে যদি আমরা এই মন্ত্রী পরিষদ, উপদেষ্টা পরিষদ করে তাদের মধ্যে একতলাপ, প্রধান বিচারপতি কার সাথে কি মিটিং করেন এটা আবার সরকার জানে না, মানে ওটা মনে হয় আলাদা হয়ে গেছে। সব জায়গায় অনৈক্য, আর রাজনৈতিক দলগুলোর মধ্যে তো অনৈক্য আছে। আর জনগণ যেটা চায় সরকার সেটা চায় না। এই ভয়ানক নজিরবিহীন অনৈক্য এটা বাংলাদেশে অতীতে হয়নি। 5 আগস্টের পরবর্তী সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর জন্য অনেক শক্তি প্রয়োগ করা হয়েছিল, কিন্তু অবশেষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে পারেনি এবং বিএনপিও সেটাতে সমর্থন দেয়নি, এবং সেনাবাহিনীর প্রধান সম্পূর্ণরূপে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পক্ষ ছিল, ওনাকে যাতে অপসারণ করতে না পারে এই জঙ্গি বাহিনী। এবং 1 বছর পার হয়ে যায়, অনেক জল্পনা কল্পনা হয়েছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং ওনার নামে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হয়েছে, ওনার বক্তব্য নিয়ে প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। অনেক কিছুই আমরা এই 1 বছরে দেখতে পেয়েছি। অবশেষে কিছুক্ষণ আগে সেনাবাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বৈঠক হয়েছে। হয়তো আমি যতক্ষণ ভিডিও করছি এখনো হয়তো বৈঠক চলছে। হঠাৎ করে সেনাবাহিনীর প্রধান চীন থেকে আসার পরেই প্রধান বিচারপতি রেফাত আহমেদের সাথে বৈঠক করেছে গতকালকে। আজকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে বৈঠক করছে। এটা কি অঘটন ঘটার লক্ষণ, নাকি কিছু একটা বড় অঘটন ঘটতে যাচ্ছে? আমার মনে হয় বাংলাদেশে হয়তো বড় একটি অঘটন ঘটতে যাচ্ছে, সেটা যে কোনো কিছু হতে পারে। আমি বলেছি আমার একটা ভিডিওতে যে রেফাত আহমেদকে হয়তো কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হওয়ার জন্য অফার করেছে
সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতির সাথে হয়তো কিছু আনুষঙ্গিক বিষয়ে আলোচনা করার জন্য আজকে বৈঠক করছে। যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেনা শাসন জারি করে সেটা তো আমরা অবাক হব না, যদি সেনাবাহিনীর প্রধান রাজি থাকে। এই শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি সেনা শাসন জারি করবে, আর এইদিকে সেনাবাহিনী প্রধান সেটা পালন করবে, আইনতভাবে বৈধ, কিন্তু দুজনের কোঅপারেশন থাকতে হবে। সে বিষয়ে হয়তো আলোচনা হতে পারে, বা আগামী থেকে আরেকটা কেয়ারটেকার গভর্নমেন্ট আনবে কিনা নির্বাচনকালীন সময়ের জন্য, সে বিষয়ে আলোচনা হতে পারে। দেশের মধ্যে খুবই ক্রান্তি লগ্ন চলতেছে, দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। এই ডক্টর ইউনূস এই ভয়াবহ পরিস্থিতিতে জীবনে প্রশাসন নিয়ে কোনো সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না। যতই বলুক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন যে আল্লাহ ছাড়া কেউ নির্বাচন রুখতে পারবে না। আরে ভাই, পাতানো নির্বাচন, কলা গাছ দাঁড়ালো বিএনপি থেকে নির্বাচিত হয়ে যাবে, সেই নির্বাচন রুখার আর কি আছে? কিন্তু নির্বাচন তো নির্বাচনের মতো হতে হবে। ওই রকম নির্বাচন না হলে তাহলে বাংলাদেশের নির্বাচনকারী কেয়ারটেকার সরকারই আসতে হবে, বা সেনা শাসন জারি করতে হবে। পরবর্তীতে 1-2 বছর পরে গিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া তৈরি করতে হবে। আওয়ামী লীগ নির্বাচনে আসবে না, জাতীয় পার্টি নির্বাচনে আসবে না, এই সকল কলা গাছদেরকে নিয়ে নির্বাচন করবে বিএনপি। জামাত একলা নির্বাচন করে একবার একটা আসন পেয়েছে, আরেকবার 3টা আসন পেয়েছে, পরে বিএনপির উপর ভর করে নির্বাচন করে মন্ত্রী হয়েছে 2 জন, একটু বেশি কিছু আসন পেয়েছে। তাহলে 297টা আসন কলা গাছ দ্বারা বিএনপি পেয়ে যাবে, আর অন্যান্য দলের 4-5টা আসন পাবে না সবাই মিলে। এটা কোনো নির্বাচন হলো? আরে ভাই, একনায়কতন্ত্র বাকশাল তো তোমরাই কায়েম করতেছো, অলরেডি কায়েম করে ফেলতেছো। ডিগলারও দিচ্ছ, আল্লাহ ছাড়া কেউ নির্বাচন রুখতে পারবে না। নির্বাচন পাতানো নির্বাচন দিয়ে ক্ষমতা চলে এসে এই সরকার তো তোমরা টিকে রাখতে পারবে না। এগুলো ওয়াকারুজ্জামান ভালো করে বুঝে। চীন থেকেও পেশা শুরু হয়ে গিয়েছে, ইন্ডিয়া থেকেও পেশা শুরু হয়ে গিয়েছে, রাশিয়া থেকেও পেশা শুরু হয়ে গিয়েছে। চীনের মধ্যে যে সম্মেলন হয়েছে আমরা দেখতে পেয়েছি, বিশ্বের বড় বড় বাগানে তারা চীনের মধ্যে মহা উৎসব করছে, সেখানে বাংলাদেশের ব্যাপারে ডিসিশন হয়ে গিয়েছে। ওয়াকারুজ্জামান ওই পেশা নিতে পারবে না। ওনাকে সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া তৈরি করতে হবে দেশে। ডক্টর ইউনূস সেটা করতে ব্যর্থ, এবং ডক্টর ইউনূস পারবে না। বিএনপি যতই লাফাক, পাতানো নির্বাচন দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। তাই রাষ্ট্রপতির সাথে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে, সেই গুরুত্বপূর্ণ বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। সেই সিদ্ধান্ত কার পক্ষে যাবে নাকি কি হবে সেটা আমরা জানি না, কিন্তু সেই সিদ্ধান্ত যাতে জনগণের পক্ষে যায়, এবং রেফাত আহমেদের সাথে যে বৈঠক হয়েছে সেনাবাহিনীর প্রধানের সাথে, সেটাও যাতে জনগণের পক্ষে যায়। আমরা সাধারণ জনগণ শান্তিতে থাকতে চাই। আমাদেরকে 5 আগস্টের পরবর্তী সময় এই ডক্টর ইউনূস সরকার আসার পরে সম্পূর্ণরূপে অশান্তিতে রেখেছে। সাধারণ জনগণ ট্রমাতে চলে গিয়েছে। দেশের দ্রব্যমূল্যের দাম যে এত বাড়তি, সাধারণ মানুষ খেতে পারছে না নাগালের বাইরে। আগে রিক্সাওয়ালারা 1000 টাকা কামাতো, তারা এখন 300 টাকা 400 টাকা কামাতে পারছে না। তারা এখন দৈনন্দিন বাজার করতে পারছে না। সেটাও আমরা এই সকল ব্যাপারের কারণে ভুলে যাচ্ছি। তাই ডক্টর ইউনূস যে একটা ব্যর্থ সরকার, এই ব্যর্থ সরকারের আন্ডারে কোনো ধরনের সফল নির্বাচন হবে না। ডক্টর ইউনূসের প্রশাসন হচ্ছে ব্যর্থ প্রশাসন, এই ব্যর্থ প্রশাসন আন্ডারে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। বহির্বিশ্বের কাছে তথ্য আছে, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের কাছে তথ্য আছে, বাংলাদেশের সকল নাগরিকের কাছেও এই তথ্য আছে। বাংলাদেশের নাগরিক 60 থেকে 65% মানুষ এই নির্বাচনে ভোট দিতে যাবে না। 40 থেকে 45% মানুষ আওয়ামী লীগের, 15% ধরলাম জাতীয় পার্টির অন্যান্য দলের মিলে, আরো 5% মানুষ ভোট দিতে যাবে না। তাহলে 20-25% মানুষ ভোট দিয়ে একটা দেশের সরকার গঠন হয়ে যাবে? নাটক। বিএনপির অর্ধেক মানুষই ভোট দিতে যাবে না। তখন মানুষ চিন্তা করবে বিএনপি অটোমেটিক ক্ষমতায় চলে আসবে, কোনো প্রতিদ্বন্দ্বী নেই, ওরা তো এমনি এমপি, আমরা ভোট দিয়ে কি করবো? 70 থেকে 80% মানুষ ভোট দিবে না। এই 20% মানুষ দিয়ে সরকার গঠন হয়ে যাবে। বহির্বিশ্ব চুপচাপ বসে থাকবে। আগে তো বহির্বিশ্বের কথা বলতেন, জাতিসংঘের কথা বলতেন, মানবাধিকারের কথা বলতেন, গণতন্ত্রের কথা বলতেন। এখন কোথায় গিয়েছে আপনাদের গণতন্ত্র? কোথায় গেছে আপনাদের বহির্বিশ্ব? এখন আর বহির্বিশ্বকে তো অপেক্ষা করেন না, ক্ষমতায় আসবেন, সে কারণে সকল সেক্টর মনে হচ্ছে আপনাদের দখলে আছে। গতকালকে আমাদের প্রধান বিচারপতির সঙ্গে প্রধান যে সেনা কর্মকর্তা অর্থাৎ সেনাবাহিনী প্রধান তিনি দেখা করেছিলেন, যেটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, যেটা আমরা আরেকটা ভিডিওতে বলেছিও। গতকালকের এই ঘটনার পরে আজকে আবার যখন সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন, মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে, এবং প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন, একই দিনে 2 জনের সঙ্গে দেখা। তার আগের দিন প্রধান বিচারপতির সঙ্গে দেখা, অর্থাৎ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ 3 জনের সঙ্গে যখন 2 দিন বৈঠক করলেন। যদিও গতকালকের বৈঠক নিয়ে গণমাধ্যমে খবর হলেও আইএসপিআর থেকে কিংবা বাংলাদেশ সেনাবাহিনী থেকে কোনো ধরনের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়নি। আজকে আইন উপদেষ্টাও ব্যাপারটাকে বলেছেন যে এ ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই, যতক্ষণ পর্যন্ত
পর্যন্ত না আনুষ্ঠানিক তথ্য পাবো ততক্ষণ পর্যন্ত এটাকে গুজবই বলতে হবে। কিন্তু গতকালকের এই ঘটনাটা রীতিমতো টক অফ দ্য কান্ট্রি হয়েছিল। আজকের এই ঘটনাটা নতুন মাত্রা যোগ করেছে। মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে কেন সেনাপ্রধান দেখা করলেন সেটাকে কেন্দ্র করে নানাজন নানা আলোচনা করার চেষ্টা করেছেন। গতকালকে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করারও নতুন ধরনের একটা আলাপ সামনে নিয়ে এসেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। কি হচ্ছে, কি হতে চলেছে, নতুন কিছু ঘটনা ঘটতে চলেছে কিনা, আজকের এই দুটো বৈঠক নতুন কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা। দর্শক, বলছিলাম সেনাপ্রধান আজকে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক করেছেন সেটা নিয়ে নানা রকমের আলোচনা আবার নতুন করে ডালপালা মেলেছে। গতকালকে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে যে ব্যাপারটা আমরা ইচ্ছাকৃতভাবে আলোচনা করিনি সেই ব্যাপারটা একেবারে সরাসরি নিজের ইউটিউব চ্যানেলে মানে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। যেহেতু তিনি ব্যাপারটা তার মতামত হিসেবে বলেই ফেলেছেন সেহেতু সেটা নিয়ে বোধহয় আলোচনা করাই যায়। তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে প্রধান বিচারপতি আগামী ডিসেম্বরের মধ্যে অবসরে চলে যাচ্ছেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে নিয়ম সেই নিয়মে আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। সেই ক্ষেত্রে প্রধান বিচারপতিকে আগামী নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার পরিকল্পনা নাকি সেনাপ্রধান করছেন, এই ধরনের মন্তব্য করার চেষ্টা করেছেন ব্যারিস্টার ফুয়াদ এবং সেই ক্ষেত্রে বেশ বাজেভাবেই তিনি কথা বলেছেন প্রধান বিচারপতির উদ্দেশ্যে যে জাতির সঙ্গে গাদ্দারি করবেন না, এটা ওটা অনেক কিছু বলার চেষ্টা করেছেন। তার মানে তার ধারণা হয়েছে যে প্রধান বিচারপতি হয়তো তত্ত্বাবধায়ক সরকারের পরবর্তীতে প্রধান হতে রাজি হয়ে যাবেন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।